নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি সাধ্যের মধ্যে স্বাস্থ্য। আর আজ আমরা জানি আলোচনা করব ডায়াবেটিস। আমরা ডায়াবেটিস বা মধুমেহ এই নামটা সম্বন্ধে তো অতি পরিচিত, কিন্তু তার কত ধরনের হয়, সেটা প্রতিরোধ করার উপায়, কিংবা ডায়াবেটিস হলে বা ধরা পড়লে তার ট্রিটমেন্ট কী আছে, কোন জায়গায় গেলে আপনারা পেতে পারেন সঠিক ট্রিটমেন্ট, তার ডিটেলস নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিপি পোদ্দার হসপিটালের গ্রুপ সিইও সুপ্রিয় চক্রবর্তী। সুপ্রিয়বাবু, স্বাগত জি24 ঘন্টায়। সুপ্রিয়বাবু, আমরা বলি বেশি মিষ্টি খাস না, খেলে ডায়াবেটিস হয়ে যেতে পারে। আদতেই কি কথাটা সত্যি যে মিষ্টি খেলেই ডায়াবেটিস হবে বা অন্য কোনো কারণে হবে না? না, এরকম কোনো কথা নেই যে বেশি মিষ্টি খেলেই ডায়াবেটিস হবে বা বেশি মিষ্টি না খেলে ডায়াবেটিস হবে না। অবশ্যই আমরা যেটা বলে থাকি, বয়সের সঙ্গে সঙ্গে একটু নিয়মমাফিক খেতে বা পরিমাণটা একটু কমিয়ে ফেলতে, যাতে আপনার ক্ষেত্রে পরবর্তীকালে কোনো অর্গান রিলেটেড বা এই ডায়াবেটিস রিলেটেড সমস্যাটা না জেনারেট করে। যেটা জানবো যে ডায়াবেটিসেরও তো অনেক ধরন আছে, সেটা একমাত্র ডাক্তারের কাছে গেলে আমরা শুনি টাইপ 1, টাইপ 2। তো কত ধরনের ডায়াবেটিস হয়? আর এই যে ডায়াবেটিস হয়েছে তার কোনো কি উপসর্গ বা সিমটমস আছে যেটা থেকে আমরা একটা আন্দাজ করতে পারবো এবং তারপরেই চিকিৎসকের পরামর্শ নেব? না, এরকমভাবে ডিরেক্টলি বলা যায় না যে সুগারের শুরুতেই কোনো উপসর্গ থাকে। অবশ্যই তার পরিমাণটা অনেকখানি বেড়ে গেলে উপসর্গ আসতেই থাকে, কিন্তু আমরা যে সুগার বা ডায়াবেটিসটাকে যেভাবে ভাগ করে থাকি, যদি দেখা যায় ছোট বয়সেই আমার ডায়াবেটিস চলে এসছে, মানে জন্মের কিছুদিন পর থেকে আমার ডায়াবেটিস এসছে বা আছে, সেটাকে আমরা জুভেনাইল ডায়াবেটিস বলে থাকি। জুভেনাইল ডায়াবেটিস, সেটা বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়। আরেকটা ডায়াবেটিস যেটা আমরা বলে থাকি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, মানে হচ্ছে ইনসুলিনের জন্য যে ডায়াবেটিস মেলিটাসটা হচ্ছে বা ডায়াবেটিসটা হচ্ছে বা সুগারটা হচ্ছে, তাকে আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বলি। আরেকটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, মানে ইনসুলিনের জন্য নয়, এমনি কারণের জন্য ডায়াবেটিস এসছে, তাকে বলি নন ইনসুলিন মেলিটেড ডায়াবেটিস মেলিটাস। কোনটা বেশি ক্ষতিকারক? তো ক্ষতিকারক বললে সেরকম ভাবে বলা যায় না যে এটা ক্ষতিকারক ওটা ক্ষতিকারক। এবার সবই আমাদের ক্ষতিকারক, এবং একটা ক্ষতি যেটা আপনি বলতে পারেন যে যেটা আমার হাতে, সেটাকে আমি ঠিকমতো না পালন করার জন্য আমার ডায়াবেটিস এসছে, সেটাতে আমাদের কন্ট্রোল করার ক্ষমতাটা বেশি। কিন্তু জন্মগতভাবে যদি আমার দেখা যায়, যেটা প্যানক্রিয়াস সেল যেটা আছে আমাদের আইলেসার ল্যাঙ্গারহ্যান্সে বিটা সেল, যেখান থেকে ইনসুলিনটা সিক্রেশন ঘটে, সেইখানে যদি ইনসুলিনের সিক্রেশনের পরিমাণটা কম হয় বা প্যানক্রিয়াসের সাইজ ছোট বড় থেকে থাকে, তাতে ইনসুলিন সিক্রেশন কম হয়, সেটা তো আপনি জন্মগতভাবে পেয়ে এসছেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলটা নিজের জন্য নয়, তখন আপনাকে কন্ট্রোলটা করতে লাগবে। তার মানে এটা হেরিডিটারি বা জেনেটিকও হতে পারে? একদম তাই। যদি ছোট বয়স থেকে যেটা জেনারেট করছে, যখন শিশু মায়ের পেটে থাকে বা তার কোনো কারণের জন্য তার প্যানক্রিয়াসের সাইজটা ছোট হয়, এবং সেক্ষেত্রে জুভেনাইল ডায়াবেটিস মানে ছোট বয়স থেকে যে ডায়াবেটিসটা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তার হাতে কিছু করার থাকে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি বা আপনি যে বিষয় নিয়ে আজকে বলতে চাইছেন, সেটা হচ্ছে কিন্তু আমাদের নিজেদের তৈরি করা ডায়াবেটিসের পরিমাণের কথাটা নিয়ে কিন্তু আপনি আলোচনা করতে চাইছেন। তার কারণ হিসাবে বলতে পারি যে প্রয়োজন অতিরিক্ত সুগার কনজামশন করা, নিজেকে নিয়মমাফিক মেনে না চলা, শরীরচর্চা না করা, অধিক স্ট্রেসের মধ্যে দিয়ে চাওয়া চলা, এবং আমাদের সব মিলে আমাদের যে ফ্যাট, মানে আমাদের বডিতে যে ফ্যাট কনজামশন হচ্ছে বা আমাদের যে ওবেসিটি ব্যাপারটা হচ্ছে, এটা দিনের পর দিন বেড়ে যাওয়া কিন্তু মূলত ডায়াবেটিসের মেন কারণ। এবং যদি দেখা যায় বংশগত কারণে আমার মা বাবা বা আমার দাদা বা আমার জ্যাঠা কাউর মধ্যে ডায়াবেটিসের পরিমাণটা এসেছে বা আছে, এবং তাদের দেখা যাচ্ছে 50-55 বছর থেকে তাদের ডায়াবেটিসটা আছে, সেক্ষেত্রে আমাদের উচিত শুরু থেকেই আমাদের কিছু প্রিকশনসের মধ্যে থাকা, যাতে আমাদের এই ডায়াবেটিসটা যাতে না আসে, আর যদি এসেও যায় সেটা কিন্তু আমাদের নিজস্ব পরিমাণ বা কন্ট্রোলের মধ্যে থাকে। সেটা কিভাবে আমরা সচেতনতা অবলম্বনের মেন অবলম্বন, যখন আমি দেখতে পাচ্ছি আমাদের বংশগতভাবে ডায়াবেটিস আছে, কারণ এই ডায়াবেটিসটাকে আমরা বিশালভাবে বংশগতভাবে বলে থাকি, এবং এই ডায়াবেটিস কিন্তু মারাত্মক পরিমাণে ক্ষতিকারক। তার কি কি ক্ষতি করতে পারে ডায়াবেটিস? আপনার লিভারকে ক্ষতি করতে পারে, লিভারকে ফ্যাট করতে পারে, আপনাকে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাতে পারে, এবং আপনাকে কিডনির ক্ষতি করতে পারে, এবং আপনার চোখ, আই, যাদের হাই ডায়াবেটিস আছে তাদের কিন্তু দৃষ্টিশক্তি কমে যায়। তো সেক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু আমাদের মারাত্মক রকমভাবে ক্ষতি করে এবং মৃত্যু পর্যন্ত ডেকে আনে। এবং সবচেয়ে বেশি ডেঞ্জারাস বা সবচেয়ে বেশি বিপদ যেটা, এই ডায়াবেটিসের কারণে মানুষের শরীরে ব্যথার অনুভব হয় না। সেই কারণের জন্য যাদের কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে বা তাদের কোনো সময় ঘটছে, তারা বুঝতেই পারে না তাদের চেস্ট পেন হচ্ছে।
তো সেই এটা ডায়াবেটিসের যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা বেশি পরিমাণে ঘটে। তাহলে কি আমরা ডায়াবেটিসকে কোনোভাবে সাইলেন্ট কিলারও বলতে পারি? একদম বলতে পারি। সেই কারণের জন্য একটা বয়সের পর থেকে নিয়মিতভাবে আমার একটু চেক আপের দরকার পড়বে। আর আমি যেটা শুরুতেই বলছিলাম, যদি বংশগতভাবে ডায়াবেটিস আমাদের থেকে থাকে তাহলে 25-30 বয়সের পর থেকে আমাদের একটা নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকতে হবে। এবং আমি আবার বলছি, প্রসেস সুগার মানে গুড় জাতীয় খাবার, মধু, এগুলো তবু খাওয়া যেতে পারে, কিন্তু যেগুলো প্রসেস সুগার সেটা যতটা কম, আমি বলছি না ছেড়ে দিতে, পরিমাণটা কমিয়ে দিতে। যদি কেউ দুধ চা দিনের মধ্যে, মিষ্টি চা দিনের মধ্যে 5 থেকে 7 বার খায়, আমি বলবো সেটাকে একটু পরিবর্তন করে আপনি লিকার চাতে আসুন, যেখানে আপনি মিষ্টি ছাড়া খাবেন। একবার হয়তো মিষ্টি দিয়ে চা খেলেন। সেই কারণে যদি আপনি প্রতিটা স্টেপে যদি ধীরে ধীরে আপনার যে পরিবর্তনগুলো যদি জীবনের মধ্যে আনতে পারেন এবং সঙ্গে শরীরচর্চাটা থাকে এবং প্রতি বছর একটা চেক আপ দরকার, যেটা করলে কিন্তু আপনি এই ডায়াবেটিস থেকে অনেকটা দূরে থাকতে পারেন। কিন্তু আমার যেটা বলবার আছে বা বলবার কথা সেটা হচ্ছে, এই ডায়াবেটিস যাদের আছে সেক্ষেত্রে যাদের ডায়াবেটিস চলে এসছে, এক হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে ডায়াবেটিসটা কি করে আমি আটকাতে পারি, আর আমি কথা বলছি যদি যাদের ডায়াবেটিস চলে এসছে সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু একদমই প্রসেস সুগার থেকে একেবারে দূরে থাকতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে। যে বলা হয় ব্রাউন সুগার, অর্থাৎ যেটা অতটা প্রসেসড নয়, তো সেটা কি একটু কম হার্মফুল? আমি যেটা বলতে চাইছি, একদমই ঠিক কথা বলেছেন, যেটা সাদা সুগার, যেটাকে আমরা হোয়াইট সুগার বলছি, সেটা কিন্তু প্রসেস সুগার। কিন্তু যেটা আপনি ব্রাউন সুগার বলছেন সেটা কিন্তু গুড় দিয়ে তৈরি হচ্ছে, গুড়ের সুগার, গুড়ের চিনি। গুড়ের চিনি কিন্তু অপেক্ষাকৃত কম ক্ষতিকারক। আবার আমি যদি বলি মধু আরেকটু কম ক্ষতিকারক, কিন্তু স্বভাবতভাবে লোকে মনে করছে, বা আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি সুগার লাইট, ঠিক আছে? তো আমাদের সুগার লাইট পাওয়া যায়, স্যাশে পাওয়া যায়, যেগুলো মানুষ মনে করে যে এই যে সুগার লাইটগুলো আছে সেটা তো সাবস্টিটিউট হয়ে গেল। না, সাবস্টিটিউট না, এটা একেবারেই খাওয়া উচিত নয়। তার কারণ ওটা হচ্ছে কেমিক্যালি প্রসেস, এবং কেমিক্যালি প্রসেস সুগার কিন্তু আপনার শরীরের অন্যান্য অর্গানের ভীষণ রকমভাবে ক্ষতি এনে রাখছে, এবং অতিরিক্ত পরিমাণে কনজামশানে কিন্তু ক্যান্সার পর্যন্ত রোগ হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো প্রসেস সুগার তো একেবারেই নয়। সাদা যেটা মিষ্টি সেটাকে কম করা, এবং গুড় জাতীয় যেটা অনেকে মনে করেন গুড় জাত থেকে চিনি যেটা তৈরি হচ্ছে বা মধু, এটা তো ন্যাচারাল, তাই আমি যত ইচ্ছা খেতে পারি, কিন্তু সেটা নয়। পরিমাণ মেপে খাওয়া গেলে ক্ষতির পরিমাণটা আপনি ওখানে অনেকটা কম বলতে পারেন, এখানে ক্ষতির পরিমাণটা বেশি, কিন্তু অবশ্যই সেটা পরিমাণ মেপে খেতে হবে। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, যতটা সম্ভব মিষ্টি জাতীয় জিনিস এড়িয়েই যেতে হবে। বাইরের যে মিষ্টিগুলো, যেগুলো মিষ্টির দোকানে মিষ্টি, মানে পশ্চিমবঙ্গ বা কলকাতা তো আমাদের মিষ্টিতে বিখ্যাত, বাঙালি মানেই মিষ্টি, এবং আপ্যায়ন মানেই আনন্দ অনুষ্ঠান মানেই মিষ্টি। অবশ্যই খান, সবার সঙ্গে বসে খান, একসঙ্গে বসে খান। তাতে কি হবে, একটা মিষ্টিকে যদি 3 জনে মিলে একটু করে ভাগ করে খাই, তাহলে মিষ্টির স্বাদটাও নেওয়া হতে পারে, তার সঙ্গে কিন্তু আমি রোগটা থেকে দূরে থাকতে পারি। তো সেই কারণের জন্য আমি যেটা বলবো, যাদের সুগার অলরেডি চলে এসছে, অলরেডি যারা ডায়াবেটিসের মধ্যে আছে, তাদের যেটা করতে হবে বা করণীয়, তাদের যেটা করতে হবে সেটার মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিমাণ কম করতে হবে। সুগার জাতীয় এনি সুগার বলতে কি বলছি, কোল্ড ড্রিঙ্কস থেকে, কোল্ড ড্রিঙ্কস অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত ক্ষতিকারক। সেখানে কিন্তু প্রসেসড ফুড অত্যন্ত ক্ষতিকারক, এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার, এবং আমি বলবো এনি কাইন্ড অফ সুইটস, কোনো মিষ্টি জাতীয় খাবার, ক্যাডবেরি, লজেন্স, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। দূরে থাকা মানে একদম বন্ধ করে নেওয়া। পরিমাণ মতো খাবেন, কিন্তু খুব কম পরিমাণে খাবেন, কারণ অলরেডি আপনার মধ্যে কিন্তু মধুমেহ বা সুগার বা ডায়াবেটিস চলে এসেছে। সেই কারণের জন্য যে মেডিসিনসগুলো ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করেছে, সেই মেডিসিনসগুলো আপনাকে ঠিক টাইম মতো নিতে হবে। কিন্তু সুগারের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা যায়, সুগার থাকার চেয়ে সুগার হঠাৎ করে ফল করে যায়, মানে সুগারটা হঠাৎ করে কমে যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু চোখে অন্ধকার দেখে মাথা ঘুরিয়ে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। তো সেই কারণের জন্য ডাক্তারবাবুরা অনেক সময় প্রেসক্রাইব করে, যাদের সুগার পেশেন্ট, যারা ডায়াবেটিকের পেশেন্ট, যাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি সবসময় কিছু সুগার স্যাশে, মানে আপনার ছোট প্যাকেটের মধ্যে সুগার স্যাশে কিন্তু, বা পকেটের মধ্যে, বা চকলেট আপনাকে ক্যারি করতে, যখনই আপনি এই ধরনের সিমটম নিজেকে বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে সেটা মুখের মধ্যে, জিভের মধ্যে দিয়ে খেয়ে নেওয়া উচিত, যাতে আপনি এই ধরনের ঘটনাকে এড়োতে পারেন। কিন্তু আমি যেটা বলবো যে বিবি পোদ্দারের ক্ষেত্রে যে কাজটা আমরা করে থাকি, এক ধরনের প্যানেল হচ্ছে যেখানে আমাদের হেলথ চেক আপ প্যানেল, যেখানে আমরা হেলথ চেক আপ দেখে বুঝতে পারছি এই পেশেন্টের ক্ষেত্রে সুগার আসতে চলেছে। সেক্ষেত্রে আমাদের একটা ডায়েটেরিয়া কাউন্সেলিং হয়, ডায়েটিং কাউন্সেলিং হয়, কিভাবে আপনি সুগারটা প্রতিরোধ করতে পারেন, এবং তার একটা মেডিকেল হিস্ট্রি নেওয়া হয়, প্লাস তাদের কোনো রকম
বংশগতভাবে সুগার আছে নাকি তারটাও সেটা জানা হয় এবং জেনে তাকে সেই মতো গাইড করা হয় যাতে আপনার পরবর্তীকালে সুগার না আসে বা সুগারের জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন কখনো ওঠানামা করছে, যাতে আপনি সুগারটা থেকে দূরে থাকেন এবং আপনি মেডিসিন থেকে দূরে থাকতে পারেন, যাতে মেডিসিন না খেয়ে আপনি সুগারটাকে কন্ট্রোল করতে পারেন। কিংবা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আপনাদের এক্সপার্টাইজ প্যানেল আছে যারা কিভাবে কন্ট্রোল করবে, কি কি খাবেন না, যেরকম আপনি বলছিলেন। একদম তাই। এবং যাদের ডায়াবেটিস চলে এসছে সেক্ষেত্রে আমি বলবো আমাদের যে ক্লিনিক আছে সেখানে কিন্তু সুগারের মানে ডায়াবেটিক ক্লিনিক নয় যে শুধু এন্ডোক্রিনোলজিস্ট বসে আছে সেখানে তারা ক্লিনিকে আসছেন তাদের সুগারটা কন্ট্রোলের জন্য, তা নয়। আমি বারবারই বলতে চাইছি যে সুগারের কারণে আপনার কার্ডিয়াকের হার্টের ক্ষতি, আপনার লিভারের ক্ষতি এবং আপনার কিডনির ক্ষতি এবং চোখ, এই চারটে জায়গায় কিন্তু আমরা দেখতে পারি অনেক ক্ষেত্রে ব্রেন স্ট্রোকও কিন্তু সুগারের ক্ষেত্রে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা ডায়াবেটিকের ক্ষেত্রে একটা প্যানেল বসাই যেখানে আমরা বুঝি যে এই ধরনের পেশেন্টকে কিন্তু আমাদের কার্ডিয়াক থেকে আরম্ভ করে আমাদের নেফ্রো থেকে আরম্ভ করে আমাদের গ্যাস্ট্রো থেকে আরম্ভ করে আমাদের সাপোর্ট দেওয়া দরকার। সেখানে কিন্তু সেই রকম টেস্ট করা হয়ে থাকে যাতে দেখা হয় লিভারের কোনো রকমভাবে ফ্যাট এসছে তো কতটা ফ্যাট এসছে, যদি তার কার্ডিয়াকে কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা কোন জায়গা পর্যন্ত গেছে, যাতে এই সুগারটা বা ডায়াবেটিকের জন্য আপনার অর্গানগুলোর ক্ষতিটা ওই রকম পরিমাণে না হয়। আমি তাই সাজেস্ট করব যেখানে আপনি দেখাচ্ছেন সেখানে একটা প্যানেলের মাধ্যমে কোনো ডক্টরসকে দেখাতে, যেখানে আপনি সমস্ত পরিষেবাটা পাচ্ছেন। শুধু সুগার কন্ট্রোল করলেই কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন তা নয়। আর কি কি দরকার সুপ্রিয়বাবু, আমরা সেই ডিটেলসে আসবো। একটা বিরতি নিয়ে নেবো আর বিরতির পর সুপ্রিয়বাবুর কাছ থেকেই জানবো যে রক্তে শর্করার মাত্রা কত পরিমাণ থাকলে সেটা স্বাভাবিক, যেমন অতিরিক্ত খারাপ তেমন কম হয়ে যাওয়া খারাপ, সেরকম সুপ্রিয়বাবু বলছিলেন। আর কি ধরনের এক্সপার্টাইজ প্যানেলের দরকার একদম সুস্থ থাকতে গেলে জানবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সাধ্যের মধ্যে স্বাস্থ্য। ফিরিলাম বিরতির পর। আপনারা দেখছেন সাধ্যের মধ্যে স্বাস্থ্য, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর আজ আমরা আলোচনা করছি ডায়াবেটিস বা মধুমেহ নিয়ে। আমার সঙ্গে রয়েছেন বিপিপদা হসপিটালসের গ্রুপ সিও সুপ্রিয় চক্রবর্তী। সুপ্রিয়বাবু, ঠিক বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে একজন এক্সপার্টাইজ প্যানেলের খুব দরকার। কোনো একজন ডায়াবেটিস রোগী অলরেডি, অর্থাৎ যার ডায়াবেটিস রয়েছে কিংবা যে থ্রেশহোল্ডে চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে একদম এজে, কিংবা যে হয়তো চায় যে তার বংশগতভাবে ডায়াবেটিসের এরকম হিস্ট্রি রয়েছে, সে চায় যাতে না হোক, তাহলে কি ধরনের এক্সপার্ট প্যানেলের তার প্রয়োজন? একটা হেলথ চেক আপ করাতে লাগবে এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। কি কি সুবিধা পাচ্ছে যদি কেউ বিপি পোদ্দার হসপিটালে আসে? তো যদি কেউ আসে, যদি সে মনে করছে যে আমার বাবা মার আছে এবং আমাদের চান্স আছে বা তার প্রবণতা আছে, মিষ্টি খাওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে আছে, সেক্ষেত্রে আমি বলবো যখনই আপনার বয়স 27-20 ইয়ার্সের মতো কাছাকাছি চলে এসছে, আপনি বিপি পোদ্দার হসপিটালে আমাদের বিশিষ্ট প্যানেলের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের ওপিডিতে যোগাযোগ করুন। তাহলে আমাদের ওপিডির বিশেষজ্ঞ ডাক্তাররা আপনার সঙ্গে বসবে এবং আপনার একটা চেক আপ করবে এবং চেক আপ করে বলে দেবে যে ডায়েটিশিয়ানও তার সঙ্গে থাকবে যে আপনি খেলে কতটা পরিমাণ খেতে পারেন এবং কোন জায়গায় আপনি এখন দাঁড়িয়ে আছেন এবং আপনাকে এক্সারসাইজ করা কতটা দরকারি এবং কী ধরনের এক্সারসাইজ করলে আপনি এটা থেকে দূরে থাকতে পারবেন বা কোন জাতীয় খাবার কতটা খাবেন। এই পুরো প্যানেলটা আপনাকে গাইড করবে, সঙ্গে মেডিকেশনসেরও গাইড করবে যদি এরকম পজিশন পড়ে থাকে যে আপনার কিন্তু সুগার লেভেলটা হয়তো বেড়ে থাকবে। কারণ HbA1c বলে একটা টেস্ট হয় যাকে আমরা গ্লাইকোসাইডেড হিমোগ্লোবিন বলি, সেই টেস্টটা করে আমরা দেখে নিই আপনার সুগারের পরিমাণ বা সুগার চান্সেসটা কতখানি আছে বা ভবিষ্যতে সুগারটা কতখানি আসবার চান্স আছে। সেক্ষেত্রে যদি এরকম ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই আপনাকে প্রপার গাইডলাইন দেবো। আজকের দিনে ভারতবর্ষে সবচেয়ে মহামারীর আকার নিয়েছে হাইপারটেনশন এবং সুগার, এবং এই দুটো কিন্তু মানুষকে ডিরেক্টলি ক্ষতি করে না কিন্তু ইনডাইরেক্টলি যে অর্গানসগুলোর ক্ষতি করে, একদম যাদের অলরেডি সুগার আছে, যারা ডায়াবেটিসের মধ্যে আছে এবং যাদের বয়স 45 ইয়ার্সের ওপর হয়ে গেছে, যারা বিশিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তারা ট্রিটমেন্টের মধ্যে আছে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বা আমাদের যে বিপি পোদ্দার হসপিটালের অভিজ্ঞ ডায়াবেটিক প্যানেল আছে তার পরামর্শ নিয়ে অ্যাটলিস্ট একবার কিন্তু অ্যানজিওগ্রাফি আপনাকে করতে হবেই। আমাদের প্রত্যেক ডাক্তারবাবুরা 45 বছরের পরে এই সাজেশনসটা দিয়ে থাকে, কারণ
আপনার কিন্তু সাইলেন্ট কিলার হয়ে যাচ্ছে ডায়াবেটিক। এই ডায়াবেটিকের জন্য যদি কার্ডিয়াকে কোনো পেন হয়ে থাকে বা কোনো কিছু সিমটোমেটিক হয়ে থাকে, আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না। সেই কারণের জন্য আজকালকার দিনে সমস্ত অভিজ্ঞ ডাক্তারবাবুরা যাদেরকে আপনি দেখান বা আমাদের প্যানেলে যে সমস্ত ডক্টরবাবুরা আছে বিই পোদ্দারে, তারা সবসময় বলে থাকেন যে 45 ইয়ার্সের পর গিয়ে আপনাকে একটা অ্যাঞ্জিওগ্রাফি করাতেই হবে। সেটা ইন্টারভেনশন অ্যাঞ্জিওগ্রাফি হোক, নন ইন্টারভেনশন অ্যাঞ্জিওগ্রাফি হোক। কারণ অনেকে মনে করে অ্যাঞ্জিওগ্রাফি মানে আমার শরীরের মধ্যে কোনো একটা কেটে তারপরে আমাদের হয়তো কোনো ক্যাথিটার ঢোকাবে, তা নয়। সিটি মেশিনে যেরকম নর্মাল সিটি হয়, সেই সিটি মেশিনে শুয়ে আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাঞ্জিওগ্রাফিটা হয়ে যাবে। তাতে কি সুবিধা হবে, আমরা বুঝতে পারবো যে আপনার যদি কোনো আর্টারিতে ব্লকেজ থেকে থাকে কতটা ব্লকেজ আছে, এবং যদি সেরকম ব্লকেজ থেকে তাহলে তৎক্ষণাৎ কি স্টেপটা নিতে হবে যাতে জীবনহানির শঙ্কাটা যেন না থাকে। আচ্ছা সুপ্রিয়বাবু, এবার যেটা জানতে চাইবো আপনার কাছে, রক্তে শর্করার মাত্রা কতটা থাকাকে আমরা স্বাভাবিক বলে জানতে পারি, তার থেকে কম বা তার থেকে বেশি হলে আমরা ডায়াবেটিসের মধ্যে ধরতে পারি, এক। এবং দ্বিতীয়ত, যদি ডক্টর কাউকে ইনসুলিন প্রেসক্রাইব করে তাহলে সেটা কি একদম ডায়াবেটিসের অ্যাডভান্স স্টেজ? না, এরকম কোনো ব্যাপার নেই, এটা খুব ভুল ধারণা। প্রথমে বলি সুগারের নর্মাল রেঞ্জটা কি। আমরা যেটা বেশি বলে থাকি টেকনিক্যালি 80 থেকে 100-র মধ্যে মোটামুটি। সুগারের কিন্তু একটা টেস্ট হয় না, একটা হচ্ছে আমরা বলি 12 ঘন্টা ফাস্টিং রেখে, রাতের বেলা আমি যদি রাত 8টা কি 9টার সময় আমি ডিনার কমপ্লিট করলাম, পরের দিন 12 ঘন্টা ফাস্টিংয়ে সকালবেলা মর্নিংয়ে যদি 8টা-9টা নাগাদ আমি ব্লাড দিলাম, শুধুমাত্র খালি পেটে জল খেয়ে কোনো রকম কোনো খাবার না খেয়ে সেই যে সুগার টেস্টটা করি তাকে বলি ফাস্টিং সুগার। তার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। আর ঠিক খাওয়ার 2 ঘন্টা পরে আমি যদি ব্লাড স্যাম্পেলটা দিই, তাকে যে সুগারটা টেস্ট করি তাকে বলি সুগার পিপি, পোস্টপ্রান্ডিয়াল সুগার। যদি সেই দুটো সুগারের মাত্রা দুরকম, একটার ক্ষেত্রে যেমন আমরা বলে থাকি মোটামুটি 90-100-র নিচে নর্মাল, আরেকটার ক্ষেত্রে আমরা বলে থাকি 105-10-এর নিচে আমরা নর্মাল। তো এবার যদি দেখা যায় আমি বর্ডার লাইনে দাঁড়িয়ে আছি, আমার দেখা যাচ্ছে 102 বা 103, আমি একটা বর্ডার লাইনে দাঁড়িয়ে আছি, বা হয়তো 121 দাঁড়িয়ে, তখন আমি কি দেখব? তখন আমি দেখব HbA1c মানে গ্লাইকোসাইডেড হিমোগ্লোবিন, HbA1c এবং A1c, যেটাকে আমরা গ্লাইকোসাইডেড হিমোগ্লোবিন বলি। এইটা দরকার খুব টেস্ট করার, কারণ এটা দেখে আমরা বুঝতে পারি ওই মানুষটি নিজেকে 3 মাস ধরে কিরকমভাবে মেনটেন করেছে, কতখানি সুগার কনজামশন করেছেন। কারণ মনে করুন আজকে রাতে আমি ডিনারটা রাত 8টা, 3 মান্থসের রিপোর্ট থাকবে আপনাকে। কারণ আপনি যদি আজকে রাতে 8টার সময় খাওয়া শেষ করলেন ডিনার এবং 4টে রসগোল্লা খেয়ে শেষ করলেন, তো অটোমেটিকভাবে পরের দিন সকাল 8টায় যখন ব্লাড দিলেন তখন কিন্তু আপনার ফাস্টিংটা বেশি বেরোলো। ঠিক তেমনি আপনি যদি পিপির সময় ব্লাড দেওয়ার 2 ঘন্টা পর, খাওয়ার 2 ঘন্টা পর আপনি যদি ব্লাডটা দেন এবং সেই টাইমে যদি মিষ্টি জাতীয় কোনো খাবার বেশি খেয়ে থাকেন, আপনার বেরোতেই পারে, বা আগের দিন আপনি বেশি কিছু মিষ্টি খেয়েছেন, সেইটা কিন্তু আপনার শরীরের মধ্যে ব্লাড লেভেলে আছে, সেক্ষেত্রে অটোমেটিকভাবে আপনার সুগারের মাত্রাটা বেরোতে পারে বেশি। সেক্ষেত্রে আমরা যেটাকে গুরুত্ব দিয়ে দেখি বা এন্ডোক্রিনোলজিস্টটা যে গুরুত্ব দিয়ে দেখেন সেটা হচ্ছে HbA1c-কে দেখেন, গ্লাইকোসাইডেড হিমোগ্লোবিনকে দেখেন, দেখেন যে এটার রিপোর্টটা কি আছে। আমরা সাধারণত বলে থাকি 6-এর নিচে থাকলে নর্মাল, মানে 6-এর নিচে থাকলে আমরা নর্মাল বলি, কিন্তু আমরা এক্সপেক্ট করি বয়স আন্দাজে, যদি কারোর বয়স 35-38 হয় তাকে আমি এক্সপেক্ট করবো যে 5-এর নিচে থাকবে। যদি কারোর বয়স 50-এর কাছাকাছি থাকে তাহলে 5.5-এর নিচে থাকবে, 5.5। যদি কারোর 60 ইয়ার্সের মতো হয় তখন আমি বলবো যে 6-এর মতো। তো সেই মতো অনুযায়ী যদি আমি দেখে থাকি যে সেখানে গিয়ে দেখতে পাচ্ছি হয়তো তার লেভেলটা, কিন্তু এইদিকে সে হয়তো সুগার টেস্ট করবে বলে 3-4 দিন ধরে মিষ্টি খাওয়া একেবারেই কমিয়ে দিয়েছে, সেই কারণে জন্য তার পিপি আর ফাস্টিংটা নর্মালি বেরোলো, কিন্তু গ্লাইকোসাইড হিমোগ্লোবিনে গিয়ে আমি দেখতে পাচ্ছি তার রিপোর্টটা আসছে 6-এর কাছাকাছি। তার মানে এটা বোঝা যাচ্ছে তার কিন্তু ব্লাড লেভেলে অলরেডি সুগার কন্টেন্ট করছে। তো যেহেতু সুগার কন্টেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা আপনাকে তাদের মতো করে সাজেস্ট করবে, মেডিকেশনসটা সাজেস্ট করবে, এবং অবিলম্বে সেই সাজেশনস অনুযায়ী আপনাকে চলতে হবে। এবং যেরকম ডায়েট, আপনাকে বারবার আমি বলছি সুগারের ক্ষেত্রে কিন্তু ডায়েট ভেরি ইম্পর্টেন্ট, এবং ইন্টারভেল অফ ডায়েট। আবার বলছি সুগারের ক্ষেত্রে ইন্টারভেল অফ ডায়েট কিন্তু মারাত্মক। আমি ডায়েট মেনে নিলাম, মানে কত ইন্টারভ্যালে আমরা সব সময় বলি সুগারের ক্ষেত্রে, যাদের সুগারের পেশেন্ট, যাদের মধুমেহ রোগ আছে, সেক্ষেত্রে সেই যখন ফাস্টিং করবে প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর তাকে কিছু মুখে নিতে হবে। 3 ঘন্টা একদম। কখনো আমরা বলবো না কেউ, আমরা যেমন নর্মাল ফিচার্সে বলে থাকি আপনি একবার ব্রেকফাস্ট করলেন, একবার লাঞ্চ করলেন, একবার ডিনার করলেন, কিন্তু একজন ডায়াবেটিক রোগীকে কখনো সেটা করা যায় না। তাকে 3 ঘন্টা
ঘন্টা ইন্টারভেলে কিন্তু কিছু মুখে নিতে হতেই হবে। নিতে হবে। তার কারণ যদি কোনো কারণে আপনার সুগার ফল করলো সেক্ষেত্রে কিন্তু বিপদটা আরও বেশি, কারণ সুগার ফলের হিস্ট্রিটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সর্বত্র খুব বেশি হয়। সেই কারণের জন্য কিন্তু আমাদের যে কোনো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যে অবিলম্বে আপনাকে কিন্তু, যদি আপনি ব্রেকফাস্ট করেন 8টায়, তাহলে 11টার মধ্যে আপনাকে কিছু আবার একটু খেতে হবে। আবার লাঞ্চ যখন করছেন 1:30-2টো নাগাদ, তারপরে আবার 4টে, 4:30, 5টা নাগাদ আপনাকে কিছু খেতে হবে। আবার যখন ডিনার করছেন তখন 8টা থেকে 9টার মধ্যে আপনি ডিনারটা কমপ্লিট করছেন। সেইভাবে কিন্তু আপনাকে নিয়মটা, মানে ইন্টারভেল অফ ডায়েট এবং কি ধরনের খাবার খাচ্ছেন এবং ডাক্তার আপনাকে যে মেডিকেশন প্রেসক্রাইব করছে সেই প্রেসক্রাইব মেডিকেশন কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এবং প্রতি মাসে আপনাকে কিন্তু একবার করে টেস্ট করাতে হবে যে আপনাকে রক্তের সুগারের পরিমাণটা কোন জায়গায় আছে। এখন অনেক ধরনের মেশিন বাড়িতে চলে এসছে, আপনি হাতের মধ্যে পাংচার করে আপনি সেই মেশিনে আপনি সুগার লেভেলটা দেখতে পারেন। যদিও আমরা সেটাকে সঠিক হিসাবে গাইড না করলেও একটা ধারণা আপনাকে দেয় যে আপনার কি জায়গায় আপনি আছেন। সেই জন্য আমরা সবসময় বলে থাকি প্রতি 3 মাসে একবার করে HbA1c, এবং পারলে প্রতি মাসে, যারা ডায়াবেটিকের মধ্যে প্রতি মাসে একবার করে সুগার চেকআপটা, মানে সুগার ফাস্টিং অ্যান্ড পিপিটা দেখে নেওয়া উচিত, প্রপারলি চেকআপ করা উচিত, যাতে তার এই কন্ট্রোলটা থাকে। এরপরে আসছে ইনসুলিন। ইনসুলিনের যে ব্যাপারটা আপনি বলছেন যে ইনসুলিন নেওয়াটা কি মানে সুগারের একদম লাস্টে গিয়ে আমরা ইনসুলিন নেব, একদমই না। এটা একটা ভুল মিথ, ভুল চিন্তাভাবনা, এরকম কোনো ব্যাপার নেই। আধুনিক ক্ষেত্রে বলছে যে জিনিসে যার সুগার কন্ট্রোলটা সবচেয়ে ভালো হবে সেই জিনিসটাই তাকে নেওয়া উচিত। যদি দেখা যায় কোনো মেডিকেশানসে বা অনেক ধরনের নতুন মেডিকেশানস বেরিয়েছে, যে মেডিকেশানে শুধু মেডিসিনকে তার সুগার কন্ট্রোলটা খুব ভালো হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ওই মেডিকেশানসে কিন্তু সুগার কন্ট্রোলটা অত ভালো হচ্ছে না, কারণ ইনসুলিনে যতটা ভালো এবং সাইন্টিফিক্যালি সুগার কন্ট্রোলটা হয় সেটা কিন্তু অন্য মেডিকেশানসে হয় না। অনেকে মনে করে ইনসুলিন নেওয়া মানে বোধহয় আমি এমন একটা পর্যায়ে বা এমন একটা পরিমাণ জায়গায় চলে গেছি যেখানে বোধহয় সুগারটা এমন লেভেলে চলে যাচ্ছে যে ডাক্তারবাবুর হাতে আর কিছু নেই। তা নয়। এখনকার দিনে মডার্ন সায়েন্স, মডার্ন আপনার যে ডায়াবেটিসের যে সমস্ত থিওরি এসছে তাতে আমরা সবসময় বলে থাকছি ইনসুলিন কিন্তু অন্যান্য মেডিকেশনের চেয়ে অনেক বেশি বেটার। কিন্তু তা বলে আমি বলবো না যে আমি শুরুতেই আপনি কাউকে দিয়ে ইনসুলিন চালু করলেন। কিন্তু এই বিষয়টা পুরোপুরি বিশেষজ্ঞদের উপরই, কারণ বিশেষজ্ঞরা আপনাকে দেখবে কোন মেডিকেশন, আমি বারবার একটা জিনিসই বলছি যে কোন মেডিসিনের ওপর, ধরুন আমার সুগার আছে, বডি হিসেবে একদম একদম আমার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এই মেডিসিনে কিন্তু আমার সুগার কন্ট্রোলটা খুব ভালো হচ্ছে, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনসুলিনটা নিলে অনেক বেটার কাজ করে। তাহলে আপনাকে ইনসুলিনটাই নিতে লাগবে, আমাকে মেডিসিনটাই নিতে লাগবে। এটার মানে এটা বলতে পারবো না ইনসুলিন নিচ্ছেন বলে আপনি বোধহয় সুগারের লাস্ট স্টেজ, এরকম কোনো অ্যাডভান্স স্টেজ বলে সুগারের ক্ষেত্রে বারবারই বলা হয় সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোল আমি কিভাবে রাখবো? এক, মেডিসিনের দ্বারা, আমার অভিজ্ঞ ডাক্তারের দ্বারা। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আমি ডায়েট কি খাবো সেইটার উপর নির্ভর করে। 3 নম্বর ইন্টারভেল অফ ডায়েটটাকে আপনাকে দেখতে লাগবে। 4 নম্বর আমাকে একটা শরীরচর্চা করতে হবে। শরীরচর্চা মানে আবার আমি বলছি ওয়াকিং, 8 ঘন্টা থেকে 45 মিনিট মর্নিং ওয়াক অথবা ইভিনিং ওয়াক, যেটা আপনি সবসময় বলেন এবং সর্বৌষধ বলা যেতে পারে, সর্বরোগের মহৌষধ হচ্ছে যেটা আপনি বলেন শরীরচর্চার ক্ষেত্রে ওয়াকিংটা খুব ভালো। সুপ্রিয় বাবু, আজকে আমাদের সময় একেবারেই শেষ এবং আপনি এত ডিটেলসে আজকে আমাদের ডায়াবেটিস সম্বন্ধে আলোকপাত করেছেন, আমি শিওর আমাদের দর্শকরাও অত্যন্ত উপকৃত হয়েছে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান সাধ্যের মধ্যে স্বাস্থ্য, আজ আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিস নিয়ে, এখানেই শেষ করব। সুপ্রিয় বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা অন্যান্য খবরের জন্য নজর রাখুন জি 24 ঘন্টাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।